এইচএসসি সম্মানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৬৮.৯১। শিক্ষার মানের প্রতি গুরুত্ব প্রধানমন্ত্রীর। ৩২ বছরে নিশ্চিহ্ন ঢাকার ৩৯ খাল, দখলদারদের তালিকায় আছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলোর সমন্বয়ে তাগিদ সংকটে। ফরিদপুরে রবি এক পাটের বাম্পার ফলন, নতুন জাতের এটাই প্রথম পরীক্ষামূলক আবাদ। স্বাগত নিউজ 24 সংবাদ, আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম। দর্শক, আপনারা দেখছিলেন বিপিএল এর রংপুর রাইডার্সের সংবাদ সম্মেলন। আজ মাশরাফি বিন মুর্তজাকে রংপুর রাইডার্সের আইকন হিসেবে পরিচয় করে দেওয়া হলো। আমরা আবার চলে যাচ্ছি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স হলে। না দেখেন, এটা তো এমন নতুন কিছু না। আপনি একমাত্র বাংলাদেশ ক্রিকেট ছাড়া আপনি আমার এই লাস্ট 16-17 বছরের ক্যারিয়ারে ক্লাব ক্রিকেট খেলেছি, সবই তো এক এক সময় এক একটা টিমে খেলেছি। সো এটা গোছানোর কিছু নাই, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এটা প্রথম কথা তো হতে পারে, আবার এমন আছে যে আপনি দিনের পর দিন খেলে যাচ্ছেন, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। সো এটা এরকম বিষয় না। আমি আগেও বললাম, শুরুতে বলেছি, এখানে ফাহিম স্যার ছিলেন, আছেন, রফিক ভাই থাকবেন, আর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচ টম মুডিও থাকবে। তো আশা করি ইনশাআল্লাহ আমরা শুরু থেকেই ভালো করতে পারবো। আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। এরপরে আমরা ফটোগ্রাফারদের সামনে একটি ফটো অপের জন্য দাঁড়াবো, এবং যারা টিভি চ্যানেল আছেন আপনারা যদি অডিও নেওয়ার জন্য কোনো কোশ্চেন করতে চান, ক্যামেরা সহ সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। সামনে চলে আসেন। টিভি আছে মাশরাফির টিভি থেকে সামনাসামনি সুন্দর লাগে বেশি, টিভিতে আমার পিচ্ছি হ্যাঁ রে একজন তো বেঙ্গল মিথুন আছে বাইরে গেছে। সামনে স্যার মাসে ভাই এদিকে, মাসে ভাই মাসে ভাই এদিকে, সাইডটা এদিকে স্যার প্লিজ। টেলিভিশন সবাই একটু ডাউন হয়ে যায়, সবাই সামনে দিকে। এ ভাই কি চাপেন তো ভাই স্ক্রিন। হ্যাঁ এই আমার আপনি আমার কি আছে এই টিভি একটু পেছান না ভাই স্যার। মাসে ভাই স্যার একটু অডিও যাদের নিতে হবে একটু অডিও মাইকগুলো দিয়ে দেন, মাইকগুলো আমার একটা মাইক সাউন্ড আসবে। আমরা একটু আগে এসে রেডি ইস্তেক ভাই বসতে ভালো হয়, দুইজন বসে একটা চেয়ার দেখে বসতে ভালো না, আমরা অডিও বসতে হবে। এদিকে ভাই কি আছে আপনি শিখতে হবে কথা বলতে এটা কাট ইস্তেক ভাই চেয়ার নিয়ে বসে পড়ো। আচ্ছা তারা তুলে নিয়ে গেছে আমরা শুরু করলাম। এভরিওয়ান মানে কিছুক্ষণ একটা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করা হয়েছে যে ঢাকা ক্লাব ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে চ্যাম্পিয়নশিপের জন্য আপনার উপর যে এক্সপেকটেশন, এটা মানে এক্সট্রা একটা মোটিভেশন হিসেবে কাজ করে টু ট্রাই টু গো ফরওয়ার্ড।
এটা বলতে পারেন, কারণ আপনার উপরে সবসময় যখন একটা প্রেশার থাকবে তখন আপনি কোনো সময় রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। সো প্রেশার থাকে, দ্যাট মিনস আমি কনসার্ন। আর আমাদের দেশে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার কাছে হেল্প করে, কারণ আমাদের অনেক সময় রিল্যাক্স হয়ে যায়। বাট আমার কিন্তু ক্যারিয়ারে আসলে এমন এমন বাধা দিয়েছে যে সবসময় অন টোজ থাকলে চিন্তা করতে আপনি ওভারঅল যদি আপনি যেমন বললেন হ্যালো টোটাল আমার কাছে মনে হয় যে প্রেশার থাকলে সুবিধা হয়। Why Mashrafi expectation nahi Mashrafi? Well, I think as a captain, as a team player, and he has good overall responsibility, as he just said. He likes to take pressure on those, and on the field, on the ground, he can take good decisions. And along with his background and his experience, not only myself, I made the decision. It was a combined decision. Coach, management, the CEO, someone here, আর প্রত্যাশাটা কি তার? obviously we want to be winning team, obviously. That's what everyone wants. এটা একটা আলোচনার ব্যাপার। আপনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান কিনা? আপনি কুমিল্লার সংসদে আপনার ডিসিশন শেষ হয়ে গেছে। দেখেন, শুধু এতটুকুই বলতে পারি যে এই মুহূর্তে আমার সামনে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে সাউথ আফ্রিকায় 3টা ওয়ানডে আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে সব কিছু অবশ্যই নেক্সট 2 মান্থ ইজ অনলি ফর এইটা, এই দুইটা জিনিস আমার মাথায় অন্তত এই বছরে আছে, এর বাড়তি কিছু নেই। আপনি কি মনে করেন যে টি-20তে মানে একটা ম্যাচ জেতার জন্য ক্যাপ্টেনের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? টি-20তে যেটা হয় কি, যে আপনার কুইক ডিসিশনটা খুব ম্যাটার করে। অনেক সময় এটা হয় যে আপনি ভালো ডিসিশন নিতে পারলে একটা ডিসিশনে ম্যাচ জেতা যায়, বাট সবসময় ওটাও ম্যাটার করে না, কারণ আপনাকে এই ধরনের টুর্নামেন্টে কিছু কিছু প্লেয়ার সার্টেন এরিয়ায় থাকতে হয়। কারণ অন্যান্য টিমগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে হয়তো বা 7 নম্বরে বা 8 নম্বরে একজন প্লেয়ার আছে, বা টপ অর্ডারে একজন প্লেয়ার আছে হু ক্যান চেঞ্জ দ্য গেম, বা আপনার একটা বোলার আছে যে গেম চেঞ্জ করতে পারে, এটাও ম্যাটার করে। বাট আপনি যেটা বললেন এটা তো অবশ্যই খেলার একটা অংশ। মাসুদ ভাই, তো আপনাকে ঘিরে আসলে দলটা গড়া হয়েছে, কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দলটা করেছেন বা কোন স্ট্রেংথ দিক থেকে আপনি কাট দিয়েছেন? দেখেন, আমরা যে টিমটা করেছি, আমি যতটুকু জানি আমরা একটু লেটে শুরু হয়েছে টিম করাটা। সো হয়তোবা আপনি যদি বলেন যারা অলমোস্ট 1-2 বছর ধরে স্টাবলিশড আছে যারা, তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা সহজ, হুইচ ইজ আমাদের জন্য একটু হলেও কঠিন এই বছর। বাট তারপরেও আমাদের টপ অর্ডারে কিছু ভালো প্লেয়ার আছে, লেট মিডল অর্ডারে তিসরা পেরেরা আছে, রবি বুপারা আছে। সো ফরেন প্লেয়ারের কালেকশন হয়তোবা খুব খারাপ না। এখন আমি যেটা আগেও বললাম যে আমাদের লোকাল প্লেয়ার আমরা অন ফিল্ডে কেমন খেলছে এটা কিন্তু ম্যাটার করবে। যে বিপিএল এবার টিমের মধ্যে 5 জন যে বিদেশি খেলোয়াড়দের দিতে চাচ্ছে, এটা কি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিভাবে দেখছেন আপনি? না, আমার কাছে মনে হয় যে 4 জন থাকলে যেটা হয়, আমাদের খেলোয়াড়রা কিছুটা ওঠার সুযোগ থাকবে। কারণ কি, যে আপনি দেখেন বিপিএলটা এই জন্য যে আমাদের ক্রিকেটটা ইমপ্রুভের জন্য। তো আমি মনে করি যে যদি 4 জন থাকে সেই ক্ষেত্রে হবে কি, আমাদের 7 জন খেলবে, এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে, এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার ওরকম নাই। সো এটা কিন্তু একটা অপরচুনিটি আমাদের জন্য যে কিছু ব্যাকআপ প্লেয়ার উঠে আসা। আচ্ছা, আমার প্রশ্নটা মাননীয় মিস্টারের কাছে, যে আমরা জানি এই ধরনের ক্রিকেটে শর্ট ক্যাপ্টেন যিনি থাকেন, বা যেহেতু মাশরাফি আছেন ক্যাপ্টেন, তাদের মানে মাঠে দল পরিচালনা বা সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে তার সিদ্ধান্তকে আপনারা কতটুকু প্রায়োরিটি দেবেন? On the field he has 100%, him and the coach, আমাদের কিছু করার নেই।
আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি থেকে আপনাদের মানে এক্সপেকটেশন কতটুকু থাকবে বা ইয়ে করবেন ওই অন ফিল্ডে কোনো রকম ইয়ে থাকবে? এর আগে আমরা যে এরকম দেখি ফ্র্যাঞ্চাইজির একটা প্রভাব থাকে, সেইটা কোনো রকম ইয়েতে থাকবে কিনা? only on field, only thing আমি যেটা দেখতে চাই is fair game and to win, that's it. আমি আমার আর কোনো ইয়া নেই। টিম সিলেকশন বা অন্যান্য কোনো ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন, দে আর দ্য বস। They're the boss, হ্যাঁ। It's not like that আমি ওকে ফোন করে বলবো এরকম কোনো কিছুই হবে না। যে it should be run professionally. We've always been professional in all fields Bosundhara has come into, so we'll also run this team as professionally as possible. ইনশাআল্লাহ। Thank you. থ্যাংক ইউ দোয়া করবেন সবাই। কোনটা? এটা তো সবসময় ছিল। ও বড় না, কাটবো, সময় পাচ্ছি না। Thank you very much. না না ভাই, আলহামদুলিল্লাহ ওরকম খারাপ কিছু না। কালকে জয়েন করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স হলে বিপিএল এর রংপুর রাইডার্সের সংবাদ সম্মেলন চলছিল। আজ মাশরাফি বিন মুর্তজাকে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্স আইকন হিসেবে পরিচয় করে দেওয়া হলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সকালে গণভবনে বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে বিভিন্ন বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মিলিতভাবে এবার পাশের হার 68.91%। গত বছরের তুলনায় কমেছে 5.79 সাধারণ আর শিক্ষা বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 33,242 জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 77.20% এবং কারিগরিতে পাশের হার 81.33%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 1,815 জন এবং কারিগরিতে জিপিএ 5 পেয়েছে 2,869 জন শিক্ষার্থী। দুপুর 2টার পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও টেলিটক মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা হয়েছে। এজন্য এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার গতবারের চেয়ে কিছুটা কমেছে। এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরও বলেন, কত ভাগ শিক্ষার্থী পাশ করলো সেটি বিবেচ্য নয়। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়াই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে এই শিক্ষার্থীদেরই দেশের নেতৃত্ব নিতে হবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের সারমর্ম তুলে দেন সরকার প্রধানের হাতে। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবছর সারা দেশে পাশের হার 68.91%। গতবারের চেয়ে যা কমেছে 5.79 তবে পাশের হার কিছুটা কম হলেও এ নিয়ে চিন্তিত নয় সরকার। কত পার্সেন্ট পাশ হলো, কত পার্সেন্ট পাশ হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। এবার ওই রেজাল্ট হয়তো পার্সেন্টেজ দিক দিয়ে কিছু কম হতে পারে, কিন্তু যেহেতু পড়াশোনার মানের গুণগত মানের দিকে আরও বেশি দৃষ্টি দেওয়া হয়েছে, পরীক্ষা মানে পদ্ধতি আরও আধুনিক করা হয়েছে, আর তাছাড়া খাতা দেখা থেকে শুরু সব ব্যাপারের দিকে একটু ভালোভাবে দৃষ্টি দেওয়া হয়েছে। তা আমি আশা করি এই অবস্থা আমরা কাটিয়ে উঠব। আর তারপর বলবো যে সার্বিকভাবে আমাদের রেজাল্ট যথেষ্ট ভালো। আজকের শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে তারা যেন বিপথে পা না বাড়ায় সেদিকে খেয়াল রাখতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো মতেই যেন ছেলেমেয়ে ওই মাদকাসক্তি অথবা জঙ্গিবাদ বা এই ধরনের পথে না যায়। নিজের ছেলেমেয়ে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কলেজে
অনুপস্থিত থাকছে কিনা বা বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকছে কিনা এই বিষয়গুলির দিকে নজর দিতে হবে। তাদের সমস্যাটা কিন্তু বাবা মার সাথে যাতে শেয়ার করতে পারে সেইভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, সেই আস্থা বিশ্বাসটাও অর্জন করতে হবে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও এপ্রিল মাসে শুরু হয় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং পরীক্ষার 3 মাসের মধ্যেই প্রকাশ করা হলো ফলাফল। ভবিষ্যতে এদেশের দায়িত্ব তো আমাদের এই ছেলে মেয়েদেরকেই নিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপিকে ছাড়া একাদশ জাতীয় নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার ভাবনা আওয়ামী লীগে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব সব রাজনৈতিক দলের। সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2017 উপলক্ষে যানবাহনের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। এই সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরে রাজনীতির মাঠে থেকে মামলা মোকাবেলার আহ্বান জানান। মামলা ফেস করতে হবে সাহসের সঙ্গে, এটি তো রাজনীতি। রাজনীতিকরা তো পালিয়ে যেতে পারে না, তাদের দেশের মধ্যে দেশে মামলা আসুক, জেল জুলুম আসুক, সেটা মোকাবেলা করবে। লেভেল প্লেইং ফিল্ড সবাইকে করতে হবে। আর ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন হোক, এটা আমরা চাই। যে বিএনপি একটা বড় দল, তাদেরকে বাদ দিয়ে ইলেকশন করব, ফাঁকা মাঠে গোল দেব, এরকম কোনো চিন্তা আমাদের নেই। রাজধানীর মানচিত্র থেকে গত 32 বছরে হারিয়ে গেছে অন্তত 39টি খাল। দখল আর দূষণে বাকিগুলোর অবস্থাও নাজুক। এসব খাল দখলদারদের তালিকায় শুধু ব্যক্তিগত স্থাপনাই নয়, আছে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানও। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীকে বাঁচাতে এসব খাল পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই, আর এজন্য তারা সেবা সংস্থাগুলোর সমন্বয় ও পরিকল্পিত নগরায়নের তাগিদ দিয়েছেন। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। সামান্য বৃষ্টিতে যখন জলে থই থই, তখন আলোচনায় উঠে আসে রাজধানী থেকে হারিয়ে যাওয়া খালগুলো। জলাবদ্ধতা কমিয়ে আনতে খালগুলোর সংস্কারের তাগিদ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। নগরীর খালগুলো দূষণ কিংবা বেদখল হয়ে যাওয়ার কথা বলা হলেও নগর পরিকল্পনাবিদরা বলছেন এ নিয়ে অনেক আলোচনা হলেও সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেই। যে জলের আধারগুলো এখনও আছে সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে না, সেগুলো আধার হিসেবে সেখানে পানি যেতেই পারছে না। সো এই বিষয়গুলো তো খেয়াল করতে হবে। উদ্যোগ আমরা যখন বলি তখন সব কিছু নিয়ে বলি, কে করবে, কার করণীয়, এই কথাটি বলি না। কিন্তু আমার এই কাজটিকে যখন টেবিলে রেখে কাজ করার কথা বলি, বলে যে মাটি কাটার দায়িত্ব অমুকের, এই জায়গায় ময়লা পরিষ্কার করতে হলে অমুক মন্ত্রণালয়। এই খালটির মালিক হলো ডেপুটি কমিশনার সাহেব, আবার ডেপুটি কমিশনার সাহেব বলে এটা তো আমি অমুককে দায়িত্ব দিয়েছি। এই যে জগাখিচুড়ি একটা অবস্থা। খালগুলো উদ্ধারে অনেকবার উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত সফল হতে না পারাকে সমন্বয়হীনতাই বলছেন তারা। ঢাকা শহরের প্রতিটি ঘটনা ঘটতেছে সমন্বয়হীনতার কারণে। এক্সপার্টের অভাব নাই, অর্থের অভাব নাই এবং বোঝারও অভাব নাই, কিন্তু আগে পিছে কার পরে কে করবে। নগরায়নের যে বিরূপ প্রভাবগুলো আমরা দেখছি, সেটির একমাত্র কারণ হচ্ছে শহরকে আমরা সীমিত করে ফেলেছি। শহরকে আমরা কিন্তু এর পরিসর বাড়ানোর কোনো চিন্তাই আমাদের মাথায় নাই। আমরা অবকাঠামোকেও আমরা আরও যোগ করা, সেদিকে কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। খালগুলো উদ্ধার সহ অবশিষ্ট খালগুলোকে বাঁচিয়ে রাখতে সমন্বয় সহ অবকাঠামোগত দক্ষতা বৃদ্ধির পরামর্শ তাদের। অ্যাকশনের দিক থেকে বলি বা অপারেশনাল আঙ্গিকে কথা বলি, তাহলে এই অবকাঠামো যেটি আছে এক্সিস্টিং, সেটিকে ম্যানেজমেন্ট দিয়ে সচল করার মধ্য দিয়ে প্রতিনিয়ত ব্যবস্থাপনা দিয়ে মেনটেন করে আমরা কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। একটা ছাতির নিচে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নিয়ে আসতে হবে, একজনের নেতৃত্বে এই সমন্বয়টা করতে হবে। রাজধানীর পরিবেশ রক্ষায় খালগুলো পুনরুদ্ধারে দ্রুতই উদ্যোগ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। ফরিদপুরে প্রথমবারের মতো চাষ করা হয়েছে রবি 1 জাতের পাট। জীবন রহস্য উন্মোচন পাটের নতুন জাতের এটাই প্রথম পরীক্ষামূলক আবাদ। একে সোনালী আঁশের নবযাত্রা বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য ফরিদপুরের নগরকান্দা উপজেলার মানিকনগর গ্রামের, যেখানে অনেকটাই পরিপক্ক অবস্থায় রয়েছে রবি 1 জাতের পাট।
জীবন রহস্য উন্মোচনের পর এখানেই চলছে নতুন এই জাতের পরীক্ষামূলক আবাদ। এই রবি ওয়ান পাটটা বুনেছি, পাটটা দেখতেও খুব ভালো, পাটটা খুব লম্বা হয়েছে। এই পাটটা আমি ভালো দামে পাবো বা পাটটাও ভালো হয়েছে। চাষিরা জানান রবি এক জাতের পাটের ফলন অন্যান্য জাতের তুলনায় অন্তত 20% বেশি। এই কারণে আগ্রহী হচ্ছেন অনেকে। আমার ক্ষেতের সাইডে যারা আছে তারা বলছে যে এই পাটটা ভালো ফলন পাইতেছে। এবারই রবির বীজটা আগামীতে আমি নিজেই এটা করব। দেশের সবচেয়ে বেশি আবাদ হয় তোষা জাতের পাট, যার শতকরা 85% বীজই আমদানি করতে হয় ভারত থেকে। রবি এক জাতের পাট বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা কমবে, আশা গবেষকদের। আগের যে সমস্ত জাত চাষ করা হচ্ছে সেই জাতগুলির মধ্যে প্লাস ইন্ডিয়ান জাতগুলির মধ্যে রবি ওয়ানের পারফরমেন্স অনেক ভালো দেখা যাচ্ছে। তবে ফাইনাল ফলন না দেখা পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আশা করা যায় অনেক ভালো হবে, বেশি হবে ফলন। রবি এক জাতের পাট চাষে কৃষকদের সরকারিভাবে সহায়তা করা গেলে বাড়বে উৎপাদন, আর সোনালী আঁশ ফিরে পাবে হারানো গৌরব। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। অবশেষে বরিশালের ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে এই মামলা প্রত্যাহারের জন্য বাদী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে বরিশাল আদালতে ইউএনওর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গতকাল 6 পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়েছে। আর এই অভিযোগ তদন্তে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল আলিম এবং এআইজি আব্দুর রাজ্জাক আজ বরিশালে তদন্ত কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী দপ্তরে বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ সদর দপ্তর এই তদন্ত কমিটি গঠন করেছে। গত 7 জুন বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট সাজু। গত 19 জুলাই ওই মামলায় হাজিরা দিতে আসলে চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন প্রথমে তার জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে হাতকড়া চেপে ধরে পুলিশ সদস্যরা হাজতখানায় নিয়ে যায়। 2 ঘন্টা পর তার জামিন মঞ্জুর করলে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান ইউএনও তারিক সালমন। এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে একই পরিবারের 5 জনের প্রাণহানির পর এখনো বাস করছে অন্তত 40,000 পরিবার। ধসের পরপরই এখানে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জেলা প্রশাসন। এখানকার বাসিন্দাদের বারবার সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও কোনো সুফল মিলছে না তাদের। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত 20 জুলাই বৃষ্টিতে সলিমপুর পাহাড় ধসে 3 শিশুসহ 5 জনের মৃত্যুর পর বিদ্যুৎ, পানি এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এখনও সেই মরণ ফাঁদ থেকে সরছে না বসবাসকারীরা। ঝুঁকির কথা জেনেও কাজ না থাকায় পাহাড়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে তারা। আমাদের উপায় নাই, বিদে আমাদের থাকতে হয় এখানে, যেহেতু বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না। আজকে আমাদের কারেন্ট বন্ধ হয়ে গেছে, পানিও বন্ধ হয়ে গেছে। আজকে আমরা 3 দিন কোনো পানি পাচ্ছি না। তা আমরা এখন কি করব? আমাদের পায়ের নিচে মাটি নেই, আমরা চাই আমাদের পুনর্বাসন। এদিকে পাহাড়ে বসবাসকারীদের একেবারে সরিয়ে নিতে তালিকা তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার। আমরা ওখানে কিছু তথ্য সংগ্রহ করছি যে ওখানে কি পরিমাণ লোক বসবাস করছে। আমরা একটা সার্বিকভাবে একটা প্রতিবেদন মৌখিকভাবে বলেছি, আমরা লিখিতভাবে একটি প্রতিবেদন দিচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় মাধ্যমে এটা পরবর্তীতে তারা নির্ধারণ করবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর পাহাড়ে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় 40,000 পরিবার।
শত কোটি টাকা ব্যয় সিরাজগঞ্জের চৌহালি উপজেলা রক্ষায় নির্মাণাধীন সংরক্ষণ বাঁধে ফের ধস দেখা দিয়েছে। রোববার সকালে খাসকাউলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে ২০ মিটার এলাকায় এ ধস নামে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধ এলাকায় যমুনার পানির গভীরতা অনেক বেশি থাকার কারণে লঞ্চিং জোন নিয়ন্ত্রণে আসছে না। এ কারণে বারবার ধস নামছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টেকসই উন্নয়নের জন্য সবার আগে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে দেশের ৭ কোটি তরুণকে। গবেষকদের মতে শুধু মাথাপিছু আয় বাড়ালেই টেকসই উন্নয়ন অর্জিত হবে না, সেজন্য দরকার আন্তর্জাতিক মানের দক্ষ জনসম্পদ গড়ে তোলা। বিস্তারিত আফসারউদ্দিনের প্রতিবেদনে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষ মানব সম্পদ তৈরি করা। তবে ব্যবসায়ীদের মতে মানব সম্পদ তৈরিতে দরকার আন্তর্জাতিক বাজারের উপর গবেষণা করা, তারপর চাহিদা অনুযায়ী খাত ভিত্তিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া। আমাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের নিড বেসড হতে হবে, নট দ্যাট যে আমার মনে হলো যে এখন এইটা করতে হবে, এই ইনস্টিটিউট করতে হবে। এই মার্কেটের নিডের সাথে যদি আমরা স্কিলগুলো ডেভেলপ করতে পারি, সেটাও আমাদের আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে। রাশিয়া, আমেরিকা, ইউরোপের ওই সমস্ত দেশ আগামী ২০ বছর পরে ১০ বছরে কী ধরনের সম্ভাবনাময় শ্রমশক্তি, নতুন নতুন শ্রমক্ষেত্র তৈরি হতে পারে, সেই ধরনের স্মার্ট চটপটে ছেলেমেয়ের, এক ঝাঁক ছেলেমেয়ের, লক্ষ লক্ষ ছেলেমেয়ে তৈরি করতে হবে, যাতে তারা সেখানে চলে যেতে পারে এবং কাজ করতে পারে। সে রেডিমেড ফোর্স ডেভেলপ করতে হবে, যাতে বাংলাদেশের অর্থনৈতিক টেক আপ হতে পারে। আর গবেষকরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশে যখন বয়স্ক লোকের সংখ্যা বেশি, তখন বাংলাদেশে ১৪ থেকে ২৫ বছরের জনসংখ্যা ৭ কোটি, যারা মানব সম্পদে পরিণত হলে পাল্টে যাবে দেশের অর্থনীতির চিত্র। একটা পরিকল্পিত বৈজ্ঞানিক একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সেটার প্রধান কনসার্ন হবে বাংলাদেশের প্রধান অর্থনীতির ধারা কোন কোন ক্ষেত্র থেকে বাংলাদেশের জিডিপির প্রধান ভূমিকা রাখছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রধান ৫টা বিষয়ে ওই জিডিপির কী পরিমাণ শ্রমশক্তি দরকার, কোন কোন ক্ষেত্রে কী ধরনের শ্রমশক্তি, সেই ধরনের ইনস্টিটিউশন ডেভেলপ করা। ইন্টারন্যাশনালি যেভাবে আমাদের মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, ওটা যদি আমরা অ্যাডপ্ট করতে পারি থ্রু স্কিল ডেভেলপমেন্ট এবং ক্রাইটেরিয়াগুলো আইডেন্টিফাই করে, তো অটোমেটিক্যালি আমাদের একটা ভালো ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তারা আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে এই জনসম্পদের কারিগরি জ্ঞান, ভাষাগত দক্ষতা এবং নিয়মকানুন শিক্ষার উপর জোর দিতে হবে। এতে বৈদেশিক আয় বাড়বে বহুগুণ। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। এবার রাজধানীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। রাজধানীতে জেঁকে বসেছে চিকুনগুনিয়া। ক্রমেই এর বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এডিস মশা নিয়ন্ত্রণে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন তো 10 দিনের মধ্যে এডিস মশা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা অনুসারে কি প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তা জানতে দর্শক ঢাকা দক্ষিণ নগর ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। ঢাকা দক্ষিণের মেয়র যে 10 দিনের মধ্যে এডিস মশা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে তারা কি উদ্যোগ নিয়েছেন, কি বলছেন কর্মকর্তারা এ ব্যাপারে? তাবাসসুম, আপনি যেটি বলছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মধ্যে চিকুনগুনিয়ার যে বিস্তার রোধ, সেটা রোধ করার জন্য অনেক উদ্যোগ নিয়েছে এবং ঢাকার দক্ষিণ মেয়র কিন্তু ঘোষণাও দিয়েছেন। তো এই মুহূর্তে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনার রুমে আছি এবং ওনার কাছ থেকে জেনে নেব যে ওনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই উদ্যোগগুলো কী উদ্যোগ ওনারা নিয়েছেন এবং যেই 10 দিনের কথা বলা হচ্ছে, সেই 10 দিনের আসলে ওনারা 10 দিনের মধ্যে এই চিকুনগুনিয়ার বিস্তার রোধ বা চিকুনগুনিয়া মুক্ত করা সম্ভব কিনা একটু জেনে নেব ওনার কাছ থেকে। আমার সামনে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, একটু আমাদেরকে বিষয়টা একটু বলবেন। জি ধন্যবাদ।
আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই চিকুনগুনিয়া রোগের যে বিস্তার হয়েছে সেটা নিরসনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসাবে আমরা আমাদের বিভিন্ন এলাকায় যে ঔষধ প্রয়োগ সকালবেলা বিকালবেলা এটা ব্যাপকভাবে আমরা করে যাচ্ছি। এখন বলা চলে প্রায় দ্বিগুণেরও বেশি লোকবল এবং ঔষধ প্রয়োগ করা হচ্ছে এবং সেটা আমরা পরিবেশের সঙ্গে খাপ খেয়ে রেখে কাজটি করছি। পাশাপাশি জনসচেতনতার জন্য ব্যাপক কর্মসূচি আমাদের চলমান রয়েছে। যেমন গতকালও আমাদের পুরা সিটি কর্পোরেশন ব্যাপী র্যালি অনুষ্ঠিত হয়েছে জনগণকে সচেতন করার জন্য। এর পাশাপাশি আমরা যে কাজটি করছি যে এই যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদের সেবা এবং ঔষধ দেওয়ার জন্য আমরা একটা হটলাইন চালু করেছি এবং সেই নাম্বারে যে কোনো ব্যক্তি ফোন করে এই সম্পর্কিত তথ্য জানতে পারবে, পাশাপাশি তার যে ঔষধ বা সেবা তিনি সেটা গ্রহণ করতে পারবেন। যেমন গতকাল পর্যন্ত আমরা প্রায় 504 জন সেবা প্রার্থী এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা আমাদের থেকে সেবা নিয়েছে। তার মধ্যে আমরা হোম ভিজিট করেছি 280 জন, একদম সরাসরি আমাদের মেডিকেল কর্মী ডাক্তার তারা বাসায় গিয়ে সেবা প্রদান করেছে এবং টেলিফোনে নিয়েছে 176 জন। তো এইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যেটির উপর গুরুত্ব দিয়েছি সেটা হলো যে এডিস মশা যেসব জায়গায় জন্মে সোর্সগুলান, সেই সোর্সগুলান আমরা চিহ্নিত করা এবং সেগুলানের উপরে আমরা বেশি ঔষধ প্রয়োগ করে সেটাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছে যেসব বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এডিস মশার প্রকোপ কমানোর জন্য ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন 10 দিনের মধ্যে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে কি ধরনের উদ্যোগ দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছে সে ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সময় হল আরেকটি বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোয় সিউলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হুমকি ধামকি থেকে সরে না এলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, এমন হুমকি দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফস এর চেয়ারম্যান জোসেফ ডানফোর্ড। সঞ্জিত ইসলামের প্রতিবেদন। রোববার উত্তর কোরিয়ার সরকারি দৈনিক রডং সিনমুনে দক্ষিণের প্রতি হুঁশিয়ারি দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সিউল যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে পিয়ংইয়ংয়ের বিরোধিতা অব্যাহত রাখে তাহলে এর ফল ভালো হবে না। উত্তর কোরিয়ার ওই দৈনিকে আরও বলা হয়, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার চড়া মূল্য দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। এতে আরও বলা হয়, দেশটির প্রতি মার্কিন পরমাণু হুমকি এবং বৈরী নীতির অবসান না হওয়ায় নিজ পরমাণু বাহিনীর শক্তি বাড়ানোর পথ থেকে 1 ইঞ্চিও সরে আসবে না উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে তীব্র উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, পিয়ংইয়ংয়ের আগ্রাসী আচরণ রুখতে সামরিক পদক্ষেপ নেওয়া এখন শুধু সময়ের ব্যাপার। উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি। অনেকেই জানতে চাচ্ছে সামরিক পদক্ষেপই উত্তর কোরিয়ার সংকটের শেষ সমাধান কিনা। আমি বলবো এটা এখন আর কল্পনাতীত কিছুই নয়, এটা শুধু সময়ের ব্যাপার। উত্তর কোরিয়া শুধু নয়, যে কোনো সংকটে আলোচনার মধ্য দিয়ে সমাধানের বিশ্বাসী যুক্তরাষ্ট্র। তবে উত্তর কোরিয়া সে পথ ক্রমাগতই বন্ধ করে দিচ্ছে। এর মধ্যে শনিবার উত্তর কোরিয়া ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট ও রিপাবলিকান সদস্যরা। এর ফলে পিয়ংইয়ংয়ের ওপর আরেকটি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে শিগগিরই। সঞ্জিত ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 68.91, শিক্ষার মানের প্রতি গুরুত্ব প্রধানমন্ত্রীর।
32 বছর নিশ্চিহ্ন ঢাকার 39 খাল দখলদারদের তালিকায় আছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদ সংকটে। ফরিদপুরে রবি এক পাটের বাম্পার ফলন, নতুন জাতের এটাই প্রথম পরীক্ষামূলক আবাদ। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিউজ 24 স্পোর্টস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।